লাগাতার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। নিরাপত্তা ইস্যুতে বাতিল হল নেতানিয়াহুর ভারত সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২৮ দফা, মধ্যস্থতায় সফল হবে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, স্বাগত আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজকে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার সাথে আছেন জলবায়ু ও দুর্যোগ নিয়ে কাজ করা আমার সহকর্মী কেফায়েত শাকিল এবং মীর ফজলে রাব্বি। শুরুতেই আমি কেফায়েত শাকিল আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা সম্প্রতি দেখছি যে বাংলাদেশে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। ইভেন আমরা যখন কথা বলছি তখনও কিন্তু ভূমিকম্প তার কিছু আগেই আঘাত এনেছে, এরকম আমরা জেনেছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক আঘাত, এটার আসলে আপডেটটা কি, সর্বশেষ আপডেট? সবশেষ আপডেট যদি বলি, আজকে বৃহস্পতিবার কিন্তু ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশে 5টি ভূমিকম্প হয়েছে সারাদিনে। সেটি হচ্ছে যে বৃহস্পতিবার বিকেল 4:15 সর্বশেষ ভূমিকম্প হয়েছে, যেটির কথা আপনি বলছিলেন। তার আগে কিন্তু আমরা দেখেছি যে একই দিন সকাল 6টা বাজে একটি ভূমিকম্প হয়েছে, যেটি হচ্ছে সিলেটে, যেটির কেন্দ্রবিন্দু ছিল। এবং সবশেষ বিকালে যেটি হয়েছে এটি কিন্তু নরসিংদীতে হয়েছে। আপনি জানেন যে নরসিংদীতেই আমাদের কিন্তু 5.7 মাত্রার যে ভূকম্পনটি হয়েছিল সেটির উৎপত্তিস্থল ছিল। তারপর থেকে এখানে কিন্তু পরপর 2-3টি ভূমিকম্প অলরেডি হলো। এবং গতকালকে থেকে বা গত 24 ঘন্টার মধ্যে যেগুলো হয়েছে তার মধ্যে দেখা গেছে যে সিলেটে কয়েকটি ভূমিকম্প হয়েছে। 3টি ভূমিকম্প সিলেটে হয়েছে, যার মধ্যে হচ্ছে 3:30 সকাল, তখন 3.4 মাত্রার একটি হয়েছিল। 3:29 একটি ভূমিকম্প হয়েছে আমাদের কক্সবাজারের টেকনাফ উপকূলে, অর্থাৎ এটি বঙ্গোপসাগরে হয়েছে। আমাদের দেশের যে ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা, তারা যদিও এটিকে কক্সবাজারে বলে উল্লেখ করেছে, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এটি বে অফ বেঙ্গলে হয়েছে। এটি আমাদের এখানে, এছাড়াও রংপুরেও কিন্তু একটি ভূমিকম্প হয়েছে। রংপুরে কিন্তু এর আগে আমরা ভূমিকম্প তেমন একটি দেখিনি। এটি আমাদের জন্য একটি অ্যালার্মিং। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভূমিকম্প যে শুধু বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না। আমরা যে তথ্যগুলো দেখছি সেখানে আমাদের যে সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশেও কিন্তু একই ঘটনা দেখা যাচ্ছে। আমরা দেখছি যে ভারত সাগরে শুধু গত 24 ঘন্টায় 2টি ভূমিকম্প হয়েছে, যার মধ্যে একটি 6.4 মাত্রা, অনেক বেশি বলা যেতে পারে, আরেকটি ছিল 4.8 মাত্রায়। একই সঙ্গে যেটি বললাম বঙ্গোপসাগরে একটি ছিল। ইন্দোনেশিয়াতে আমরা দেখি যে 2টি ভূমিকম্প হয়েছে, একটি 6.6 মাত্রা আর একটি 4.8 মাত্রা। এই 2টি ভূমিকম্প উপকূলীয় এলাকায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে এই অঞ্চলটিতে হঠাৎ করে ভূমিকম্প বেড়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং সেটি নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন রয়েছেন গবেষকরা। বাংলাদেশের ভূমিকম্পটি দিয়ে যদিও আলোচনা শুরু, তারপর আমরা দেখেছি মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, ভারতের আমাদের যে নিকটবর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও একের পর এক কিন্তু ভূমিকম্প দেখা যাচ্ছে। জি, আমি এটাই জানতে চাচ্ছি যে এসব বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সম্প্রতি কিন্তু সারা পৃথিবীতেই আমরা দেখছি যে ওভারঅল ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। মানে আপনি জাস্ট দুটো পয়েন্ট ধরে যদি আমাকে বলেন, যে একটা হচ্ছে যে বাংলাদেশে সম্প্রতি ভূমিকম্প বেড়ে যাওয়ার কারণ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, আর কেন আমরা আসলে একই সাথে দেখছি যে সারা পৃথিবীতেই ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, সে বিষয়ে বা বিশেষজ্ঞরা কি বলছেন? বাংলাদেশে হঠাৎ করে ভূমিকম্প বেড়ে যাওয়ার কারণ হিসাবে গবেষকরা নানান কথা বলছেন। তার মধ্যে তারা একটি বিষয়কে খুব গুরুত্ব দিচ্ছেন যে ঐতিহাসিকভাবে সাধারণত আসলে টেকটনিক প্লেটগুলোর যে রেকারিং পিরিয়ড 100 থেকে 150 বছর থাকে, সেখানে বাংলাদেশের যেই টেকটনিক প্লেটগুলো রয়েছে সেগুলোর রেকারিং পিরিয়ড অনেক বেশি পেরিয়ে গেছে, 150 বছরেরও অনেক বেশি। ইতিহাস বলে এরা আমাদের এখানে যে বড় ভূকম্পন হয়েছে তার 150 বছরের অনেক বেশি সময় পেরিয়ে গেছে। সেই হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে আসলে আমাদের এখানকার যে টেকটনিক প্লেটগুলো রয়েছে সেগুলোর হয়তোবা রেকারিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার কারণে সেখানকার যে এনার্জি রয়েছে সেটির নিচে, সেটি আসলে এখন বেরিয়ে আসার একটি চেষ্টা হচ্ছে। তবে এখানে অনেক সময় বিশেষজ্ঞরা এই ব্যাপারে আসলে একমত নয়। কেউ বলছেন যে একটি বড় শকের পরে আসলে ছোট ছোট শক অনেকগুলো হয়ে থাকে, এটি তেমনটিও হতে পারে, যেহেতু 5.7 মাত্রা সেটিকে আমরা মোটামুটি বড়ই বলা যেতে পারে। তারপরে আসলে এগুলো তার আফটার শক বলছেন কেউ কেউ, কিন্তু অনেকে আবার বলছেন যে না, অনেক সময়
ছোট ছোট ভূকম্পনের পর একটি বড় ভূকম্পনের আভাস দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা আবার 5.7 মাত্রাকে অনেক বড় বলতে নারাজ। তারা বলতে চাচ্ছেন যে 7 পয়েন্ট বা 8 পয়েন্টের মাত্রায় যখন যাবে সেটিকে আসলে বড় বলা যেতে পারে। সেই হিসেবে অনেকে মনে করছেন যে এখন যে ছোট ছোট ভূমিকম্পগুলো হচ্ছে হয়তোবা সেটি বড় কোনো ভূমিকম্পের আভাস দিচ্ছে। একই ঘটনা আমি যেটা বলছিলাম যে আমাদের সাবকন্টিনেন্টের অনেকগুলো দেশে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে এগুলো যেহেতু পাশাপাশি আসলে প্লেট, সেখানে তাদের এটির প্রভাব হতে পারে। তবে আন্তর্জাতিক যে আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন দেশে আরো আমাদের এশিয়া বা এশিয়ার বাইরেরও যেসব দেশে দেখা যাচ্ছে, সেই ব্যাপারটিতে আসলে আমাদের দেশের গবেষকরা সেভাবে আসলে কেউ ব্যাখ্যা করতে আমি দেখিনি। ওকে, ধন্যবাদ কেফায়েত শাকিল আপনাকে এটা নিয়ে আলোচনার জন্য। আমি এখন মীর ফজলে রাব্বি আপনার কাছে আসতে চাই একটা বিষয় নিয়ে। খুব আলোচিত হচ্ছে যে এই বছরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওনার ভারতে আসার যে পরিকল্পনা ছিল তৃতীয়বারের মতো সেটা বাতিল করা হয়েছে। এবছরের শেষের দিকে ওনার আসার কথা ছিল। তো এটা আসলে কি কারণে বাতিল করা হলো, বা আগামীতে উনি আবার আসার পরিকল্পনা করছেন কিনা, ওভারঅল এটা নিয়ে আমাদের একটু জানাবেন। হ্যাঁ, নিঃসন্দেহে চলতি বছরে তৃতীয়বারের মতো আসলে নেতানিয়াহুর সফর যেটি ভারতে হওয়ার কথা ছিল সেটি বাতিল করা হলো। প্রথম সফর যেটি হওয়ার কথা ছিল সেটা ছিল এপ্রিলে নেতানিয়াহুর সফর বাতিল করা হয়েছিল নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততার কারণে, তিনি সেই কারণটি দেখিয়েছিলেন। এরপর গত সেপ্টেম্বরে নেতানিয়াহুর ভারতে আসার কথা ছিল, সেটিও তিনি একই কারণ দেখিয়ে পরে আর আসেননি ভারতে, এবং এই নভেম্বরে তার আসার কথা ছিল, সেটিও শেষমেশ বাতিল করা হলো। তবে এবার কারণটি ভিন্ন, এবার কারণকে বলা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এবং নিরাপত্তা ইস্যু কথা যখনই আসছে তখনই আমাদের সবার মাথায় আসলে আসছে 2 সপ্তাহ আগে ভারতে যে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, সেটির জেরেই আসলে নেতানিয়াহু আসেননি বা সফর বাতিল করেছেন। এবং সরাসরি তাদের যে বিবৃতি সেখানেও এটি বলা হয়েছে যে ভারতের চলমান যে নিরাপত্তা ইস্যু সেই বিবেচনায় নেতানিয়াহু আসলে ভারতে আসাটাকে, বর্তমান পরিস্থিতিতে আসাকে তিনি নিরাপদ মনে করছেন না। তবে এক্ষেত্রে ভুলে গেলে চলবে না যে নেতানিয়াহুর সাথে ভারতের সম্পর্ক কিন্তু যতই দিন যাচ্ছে ততই আরো সুন্দর হচ্ছে, এবং তাদের কূটনৈতিক বোঝাপড়া একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে খুব সম্প্রতি নেতানিয়াহু তিনি পরিকল্পনা করছেন যে ভারত থেকে বনি মোনাসে নামের যে সম্প্রদায়ের ইহুদি রয়েছেন তাদেরকে তিনি ইসরায়েলে নিয়ে যাবেন, এবং ইসরায়েলের একটি অঞ্চলে যেখানে হিজবুল্লাহর সাথে সংঘর্ষের কারণে যে অঞ্চলটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই অঞ্চলে আসলে সেই ইহুদিদেরকে নিয়ে এসে, ভারত থেকে ইহুদিদেরকে নিয়ে এসে তিনি নতুন করে অঞ্চলটিকে সাজিয়ে তুলবেন। এবং এই কাজটি কিন্তু তিনি চাইলে অন্যান্য দেশের সাথে করতে পারছেন না, তিনি ভারতের সাথে সেই সম্পর্কটা বজায় রাখছেন বলেই ভারত তৃতীয় বা চতুর্থ দফার মতো এবার হচ্ছে তারা এই দফায়ও ইহুদিদেরকে ইসরায়েলে পাঠানোর জন্য তারা রাজি হয়েছেন। হয়তো ভারতের সবাই চাইছেন না নেতানিয়াহুর মতো একজন লোক, বা যার নামে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা আছে, এমন একটি লোক ভারতে আসুক। সেটি হয়তো বা ভারতের কিছু গোষ্ঠী বা কিছু দল তারা হয়তো বা চাইছে না, সে কারণে হয়তো বা এই ধরনের বিস্ফোরণ হতে পারে বলেও অনেকে মনে করছেন। ওকে, আমি আর একটা আলোচিত বিষয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখলাম কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি গাজা যুদ্ধ যেভাবে খুব অফিসিয়াল এক ধরনের পরিকল্পনা দাখিল করে গাজা যুদ্ধে সমাপ্তি টানার চেষ্টা করলেন, একইভাবে উনি সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়েও কিন্তু উনি একটি 28 দফার শান্তি পরিকল্পনা উনি উপস্থাপন করেছেন। এবং আমরা জানছি যে পরবর্তীতে এটা ইউরোপ এবং ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তারা এটা আপত্তি জানাচ্ছে, এবং নতুন করে একটা ওটার আবার মানে খসড়া এবং সংশোধিত একটা প্রস্তাব তারা আবার হাজির করেছে। একটু আমাদেরকে এই পুরো বিষয়টা নিয়ে জানাবেন, এবং ইউক্রেন যুদ্ধ আসলে শেষ হওয়ার আর কত দূর বলে আপনি মনে করছেন? তার আগে একটু বলে নেই যে গত কিছুদিন আগে যখন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির শান্তি প্রস্তাবে নিজেকে নায়ক হিসেবে উপস্থাপিত করে একটি পরিকল্পনা বা একটি শান্তি চুক্তি সেটি সম্পূর্ণ করলেন, তখন আমি আসলে বলেছিলাম যে তিনি এটি গাজা দেখে পারলেন, এটা ইউক্রেন হলে কখনোই সম্ভব হতো না। এবং সেটি কিন্তু আমি বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি। গাজায় তিনি যে কাজটি করেছিলেন সেখানে ইরান ছিল না, এবং ফিলিস্তিনের অনেক শক্তিশালী গোষ্ঠী যারা ছিল তাদের কোনো প্রতিনিধি ছিল না। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে
এমন করে বা এই একপাক্ষিক ভাবে আসলে ইউক্রেন যুদ্ধ সমাধান আসলে সম্ভব নয়। এবং ট্রাম্পের পক্ষ থেকে যে 28 দফা দেওয়া হয়েছিল সেটিও এখন গণমাধ্যমে সর্বশেষ তথ্য আমি যেটি দেখলাম যে 19 দফায় নেমে এসেছে। অর্থাৎ ট্রাম্প হচ্ছে এখানে যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলোর সাথে আসলে ইউরোপীয় দেশগুলো একমত নয়, এবং ইউরোপীয় দেশগুলো এখানে আবার পাল্টা 24 দফার একটা প্রস্তাব দিয়েছে। এখন ট্রাম্পের যে প্রস্তাব ছিল 28 দফার, সেখানে তিনি বলেছেন বেশ কিছু শর্তের কথা। তার মধ্যে অন্যতম যে শর্তটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু অংশ সেটি হচ্ছে রাশিয়াকে ছেড়ে দিতে হবে, এবং এই শর্তে আসলে চরম আপত্তি দেখাচ্ছে, যেগুলো অলরেডি দখল করেছে। হ্যাঁ, সেগুলো আসলে রাশিয়ার জন্য ছেড়ে দিতে হবে, এবং এই বিষয়ে আসলে ইউরোপীয় রাষ্ট্র যারা তারা আসলে একমত হচ্ছে না, ইউক্রেন তো হচ্ছে না অবশ্যই। ধন্যবাদ মীর ফজলে রাব্বি, ধন্যবাদ কেফায়েত শাকিল আপনাদের স্টুডিওতে এসে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য। দর্শক, আজকের মতো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।